অল টাইম মাই ফ্রেন্ডস, আজ আমরা মডেল কোশ্চেন 10 এর পার্ট 2 তে 4 দাগের অঙ্কগুলো করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। চলো দেরি করব না, আমাদের মূল বিষয়ে চলে যাই আমরা। দেখো কি বলছে, কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। ওই ব্যবসায় বছর শেষে অর্থাৎ এক বছর শেষে বলছে বি 1500 টাকা লাভ্যাংশ পেল, তাহলে এ কত টাকা লাভ্যাংশ পাবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছেন। আশা করি বোর্ডটা দেখা যাবে, যখন লিখবো তখন দেখা যাবে বেশ ভালোই। এবার দেখো, এবার 1 নং, তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি এ ও বি এর মূলধন যথাক্রমে, দেখো বিষয়টা একটু আবার একটু ক্লিয়ার করো, এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, তাহলে এর মূলধন যদি বি এর মূলধন 1 টাকা হয় তাহলে এর মূলধন কত হবে? এত, তাই তো? তাহলে এটাকে আমি কত লিখতে পারি, যে 2 আর 3 3:1, তাই তো? তাহলে যথাক্রমে এখানে আমি লিখে দিলাম 3/2k ও k। এখানে আমি শুধুমাত্র k দিয়ে গুণ করেছি, তাই তো? 3/2k k, আমি উভয়পক্ষে k দিতে পারি। ওকে, তাহলে সেইভাবে আমরা ধরে নিলাম, এটা আমরা রাফ কেস করলাম। ওকে, এবার দেখো, এছাড়া তুমি অন্যভাবে ধরতে পারো, তাহলে এদের অনুপাতটা বের করি। ক্লিয়ার? এখানে তুমি ধরতেই পারো 3k আর 2k হিসেবে। ওকে, সেটা আমি এখন দেখাবো কি করে আসে। এবার দেখো, অনুপাত এ ও বি এর মূলধনের অনুপাত ইকুয়াল টু 3/2k k। তাহলে এখান থেকে কে কে কেটে গেল, তাহলে থাকছে কত? 3/2:1। তাহলে আমরা উভয় পক্ষে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 3:2। তাহলে আমাদের অনুপাত পেয়ে গেছি। এবার এবার আনুপাতিক যোগফল আমরা বের করতে পারি এখান থেকে। ওকে, দেখা যাচ্ছে? ওকে, এবার দেখো আনুপাতিক যোগফল, আনুপাতিক যোগফল equal to 3 plus 2 equal to 5। ক্লিয়ার? এবার আমরা ধরি, আবার ধরি, মোট লাভ ইকুয়াল টু x টাকা। ক্লিয়ার? এবার শর্তে আমরা কি বলতে পারি, x এর 5/2 ভাগ। দেখো কি বলেছে, ভালো করে বুঝবে এই লাইনটা। ওই ব্যবসায় বছর শেষে বি 1500 টাকা লাভ্যাংশ পেল, তাহলে আমাদের লাভ এখানে কত ধরেছে? x টাকা। ওকে, দেখা যাবে, আমি এখান থেকে সরে গেলে একটু ভালো। এখানে আমরা মোট লাভ পেয়েছি x টাকা, তার আমাদের এখানে আনুপাতিক যোগফল কত? 5, আর বি এর অনুপাত কত? 5/2 ভাগ। তাহলে এটা ইকুয়াল টু 1500 টাকা, 1500। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি x এর মানটা পাবো, অতএব x এর অর্থ কি? গুণ। তাহলে এই 5 এই 1500 সঙ্গে গিয়ে গুণ হচ্ছে, তাই তো? আর এই 2 এখানে গিয়ে ভাগ হচ্ছে। তাহলে এটা কেটে দাও, তাহলে 750। তাহলে x ইকুয়াল টু 750 ইন্টু 5। এটা আমাদের x এর মান পেয়েছি। ক্লিয়ার? এখানে শুধু আমরা x এর মান পেলাম, এখানে গুণ করে যেটা হবে সেটা বসিয়ে দাও। তাহলে a লাভ্যাংশ পাবে কত পাবে? এখানে টোটাল যে লাভ হয়েছে অর্থাৎ 750 ইন্টু 5, তাই তো? এত এর 5/3 ভাগ, এত টাকা, তাই তো? তাহলে
এটা কেটে দাও। এবার এটা সম্ভবত কত হচ্ছে, এটা হচ্ছে 2250 টাকা, 2250 টাকা। ওকে, 750 এর সঙ্গে 3 গুণ করে দাও, তাহলে 2250 টাকা পাচ্ছি। ক্লিয়ার? চলো তাহলে এই অঙ্কটা একটু তুলে নেবে। আর আমি মুছতে মুছতে পরে অঙ্কটা একটু পড়ে নাও। পরের অঙ্কগুলো বেশ সহজ রয়েছে এবং আমি সেগুলো একটু দ্রুত হাত চালাবো। দেখো পরে যে প্রশ্নটা বলেছে, আমাদের কি বলেছে, r% সরল সুদের হার চক্রবৃদ্ধি সুদে, কি বলছে, r% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা 4 গুণ হবে। তাহলে এখানে আমরা মোটামুটি আসলটাকে ধরে নেব, ধরি আসল 2 ধরি আসল ইকুয়াল টু x টাকা। ওকে, এবার আমাদের চক্রবৃদ্ধি সুদের সঙ্গে আমরা সূত্র কি জানি, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, তাই তো? তাহলে এখানে আসল পেয়েছি এত, তাহলে আমাদের এখানে কি বলছে যে আমাদের দ্বিগুণ হবে, তাই তো? তাহলে এখানে a এর জায়গায় আমরা বসাবো 2x, তাই তো? তাহলে শর্তে 2x ইকুয়াল টু আসল কত x, 1 প্লাস সূত্রের r, এখানে আমাদের r ই রয়েছে, বাই 100, এখানে আমাদের আর কি রয়েছে, সময় রয়েছে 8 বছর, তাহলে এখানে 8 দিয়ে দাও। ওকে, এবার আমাদের এখানে আনতে হবে 4x, এখানে 4x অর্থাৎ 4 গুণ করতে হবে, অর্থাৎ x এর 4 গুণ এখানে করতে হবে। তাহলে এখানে কি কি আনলে এখানে 4 গুণ করা যায়, এই সময় আমরা মোটামুটি করে x x কেটে দাও, তাহলে 2 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 8, এখান থেকে কি করেছি x আর x কেটে দিয়েছি, উভয় পক্ষে যেহেতু গুণ আকারে আছে। এখানে দেখো এবার আমি 4 গুণ করব, 4 গুণ করার জন্য কি করব, 2 এর যদি পাওয়ার নেই 2, তাহলে এটা আমাদের 4 গুণ হচ্ছে, ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 8, বা এখানে কত হচ্ছে 4 ইকুয়াল টু 1 প্লাস, ও সরি এখানে হোল স্কয়ার নিয়েছি, সুতরাং এই পাশে আমাকে হোল স্কয়ার নিতে হবে, তাহলে r বাই 100 বাই 16, এখানে হোল টু দি পাওয়ার 16। তাহলে এখানে যদি আমরা পরের লাইনে নিই, অতএব 4x ইকুয়াল টু x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 16। তাহলে এখানে দেখো তো আসল সেই কত রয়েছে x, সেখানে আমরা কত পেয়েছি, সুদ আসল 4x, যেখানে আমাদের ছিল কত, প্রথমে 8 বছরে ছিল 2x, তাহলে এখানে কত বছরে হলো 16 বছরে হলো 4x, অতএব নিম্নেয় সময় 16 বছর, অর্থাৎ 16 বছরে x পরিমাণ বা কোন পরিমাণ আসল r% সরল সুদে 4x টাকা হবে। ওকে, আশা করি দেখা গেছে পুরো একদম। চলো এবারে তাহলে এটা তুলে নাও। হ্যাঁ, হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা কি, এ হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ আসল, এ হলো সুদ আসল। ওকে, এবার দেখো পরের প্রশ্নে আমাদের কি বলেছে। পরে আমাদের যে প্রশ্নটা দেয়া আছে সেটা হলো x স্কয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু 0, আরো একটা ইকুয়েশন এরকম দেয়া আছে। এবার সমীকরণ দ্বয়ের একটা বিস 2 হলে q এর মান কত সেটা আমাদের বের করতে বলেছে। এখন আমাদের যেটা রয়েছে দেখো, x স্কয়ার প্লাস bx প্লাস ইকুয়াল টু 0, এটাকে এক নাম দাও, আর একটা কত x স্কয়ার মাইনাস অফ bx প্লাস অফ 12, ও এখানে 12 নয়, এটা
বলেছে ইকুয়াল টু রয়েছে আমাদের 0, এটাকে 2 নম্বর। এর আগে যদি তোমরা আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা এখানে দেখবে যে এই ইকুয়েশনে এখানে এরকম একটা ইকুয়েশন ছিল x স্কয়ার প্লাস অফ bx প্লাস অফ 12 ইকুয়াল টু 0, আরেকটা ছিল x স্কয়ার প্লাস অফ bx প্লাস অফ q ইকুয়াল টু 0। দুটো কিন্তু প্রায় কাছাকাছি, ওকে, দুটো ইকুয়েশন প্রায় কাছাকাছি। তাহলে এখান থেকে দেখো এদের এদের এরা প্রত্যেকেই কিন্তু একই জায়গায় রয়েছে, সুতরাং আমরা লিখে দিয়েছিলাম q ইকুয়াল টু 12। কিন্তু এখানে যদি দেখি আমরা তাহলে এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে এই ক্ষেত্রে তুমি যদি এইভাবে তুলনা করতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ওকে। এই কারণে আমি এটাকে একটু দেখিয়ে দিলাম যে হয়তো বা ভুল করে বসলে তোমার পরীক্ষার সময় যে রয়েছে হুটহাট করে 12 বসিয়ে দিলে, ধর এখানে অন্য অন্য কোনো ইকুয়েশন রয়েছে, সবকিছু মিলতে হবে। এবার দেখো তাহলে এই এদের সমীকরণের একটা রুট কত 2, তাহলে সমীকরণ দ্বয়ের একটি রুট অর্থাৎ তোমাদের মূল এখানে বীজ, হ্যাঁ বীজ 2। তাহলে 1 থেকে 1 নং হতে আমরা কি পাই, এখানে কত আছে, যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে আমরা 2 বসাবো, তাহলে 2 এর স্কয়ার প্লাস অফ b ইনটু 2 প্লাস অফ 12 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত পাচ্ছি 4 প্লাস 2a 2b প্লাস এখানে 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এখানে কত পাচ্ছি 12, তাই 12 আর 4 16, তাহলে 2b ইকুয়াল টু 16 এই পাশে গেলে মাইনাস অফ 16, তাহলে এখান থেকে b ইকুয়াল টু মাইনাস অফ 16 বাই 2 ইকুয়াল টু 8 মাইনাস অফ 8, ওকে। b এর মান পেয়েছি কত মাইনাস অফ 8। এবার আমরা যদি 2 নং এ বসাই এই মানটা, এবার 2 নং হতে তাহলে 2 নং এ আমরা x স্কয়ার, ওকে, এখানে আমাদের একটা বীজ রয়েছে, তাহলে এখানে 2 তার হোল স্কয়ার মাইনাস অফ এখানে bx আছে, b এর মান কত -8, x এর মান কত 2, q এর মান জানা নেই, বের করতে হবে, ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে 4, এখানে কত হচ্ছে মাইনাস আছে প্লাস 8 দুগুণা 16 প্লাস অফ q ইকুয়াল টু 0, এটা কত হচ্ছে যোগ করলে 20, তাহলে q ইকুয়াল টু এই 20 ওই পাশে গেলে কি হবে -20, ক্লিয়ার। এখানে 5 চিহ্ন দেবে প্রত্যেকটা। আশা করি পুরো বোঝা গেছে অঙ্কটা, ক্লিয়ার হলো। তাহলে চলো এবার তুলে নেবে। এরপর আমরা পরের প্রশ্নতে যাব। দেখো পরের প্রশ্নে আমাদের কি বলেছে, এখানে দুটো অনুপাত দেয়া আছে, x y বের করতে বলেছে, ওকে। 3x অনুপাত যা রয়েছে সেটা হলো 1 রয়েছে আমাদের 3x মাইনাস 2y, আরেকটা রয়েছে আমাদের x প্লাস 3y ইকুয়াল টু 5/6। এখানে আমাদের বের করতে বলেছে x is to y। তাহলে এর জন্য আমাদের কি করব, দেখো এখানে সহজ পদ্ধতি অ্যাপ্লাই করি, এখানে থেকে কোনাকুনি গুণ করে দাও অঙ্কগুলোর ক্ষেত্রে, তাহলে 3 6 18, 18x 6 দুগুণা 12y, 5 দেখে গুণ করলে 5x, 5 দিয়ে গুণ করলে 3 5 15y, ওকে। আর তো কিছু নেই, ওকে। এবার দেখো এখানে এই যে 18x আর এখানে 5x এই পাশে আসলে কি হবে বিয়োগ হবে, তাহলে
18x মাইনাস অফ 5x, এই পাশে কত আছে 15y, এই পাশে কত আছে 12y, ওই পাশে গেলে প্লাস হবে, তাই তো? এবার এখানে বিয়োগ করলে থাকছে কত 13x, এখানে যোগ করলে কত হচ্ছে 27y। তাহলে এখানে x y পেয়েছি আমরা সিঙ্গেল ভাবে, তাহলে x বাই y, এই y এর পাশে ভাগ হলো, এখানে 13 ছিল গুণ আকারে, ওই পাশে গিয়ে ভাগ হবে, উপরে কত ছিল 27, তাই তো? তাহলে ভাগ থাকলে আমরা কি বলতে পারি, অনুপাত আকারে লিখতে পারি 27:13। ক্লিয়ার? আশা করি পুরো বুঝে গেছে। চলো এবার পরের প্রশ্নতে আমরা চলে যাই। এটা কত নম্বর প্রশ্ন ছিল? এটা ছিল 4 নম্বর প্রশ্ন। এবার আমরা 5 নম্বর প্রশ্নে যাব। চলো, আশা করি তোলা হয়ে গেছে। দেখো পরের প্রশ্নতে কি বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করলে এবং তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। একটা বৃত্ত 10 সেমি, আর ধরো দুটি সমান, হয়তো একটু বাঁকা হয়ে গেছে, একটা ডিম হয়ে গেছে, একটা হাতির হয়েছে বাচ্চা। তাহলে দেখো এখানে কি আছে, মোটামুটি এই যে এটা আমাদের কেন্দ্র। এবারে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। এখন যদি আমরা একটু দেখি, এর ব্যাসার্ধ কত 10, এর ব্যাসার্ধ কত 10। ক্লিয়ার? এখন এঁকেছি কেমন তা দেখতে হবে না, ধরে নিতে হবে। তুমি যদি পিচ্চিও আঁকো তাহলে তাদের ব্যাসার্ধ এখানে ধরে নিতে হবে 10। ঠিক আছে? এবার এদের যে কমন একটা জ্যা পাওয়া গেল, কমন জ্যা, এর মান দেয়া আছে আমাদের 12 সেমি, তাই তো? তাহলে কি বলে, জ্যা এর দৈর্ঘ্য আছে 12 সেমি। ওকে, তাহলে দেখো এখান থেকে এই কেন্দ্র আর এই কেন্দ্র যদি আমি এইভাবে যোগ করি, তাহলে এরা এই যে সাধারণ জ্যা এর উপরে একটা লম্ব উৎপন্ন করে, অর্থাৎ এটা ও, এটা ও ড্যাশ, এটা এ, এটা বি। তাহলে এ বি এর উপরে ও, ও ড্যাশ, এরা কিন্তু লম্ব, এই যে বাহুটা, অর্থাৎ পরস্পর পরস্পর এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে আমি পি দিই। ওকে, এবার দেখো এই এপি, তাহলে চিত্র থেকে আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু 12 সেমি। তাহলে এপি ইকুয়াল টু কত, 12/2 ইকুয়াল টু 6 সেমি। ক্লিয়ার হলো? তাহলে একটা তো পেলাম, তাহলে আরেকটা বাহু কত, আরেকটা বাহু এই তো, এই যে এটা এটা আমাদের কত আছে 10 সেমি রয়েছে। তাহলে ও এ ইকুয়াল টু 10 সেমি। তাহলে এখন একটু খেয়াল করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এখানে ও পি এ এই ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য কি বলে, অতিভুজ তার হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এই ভূমিটাকে বার করব। তাহলে এখান থেকে ওপি এর ক্ষেত্রে কি হবে, রুট ওভার অতিভুজ, অতিভুজ এখানে ও এ তার হোল স্কয়ার মাইনাস অফ লম্ব, এখানে আমরা ধরে নিলাম পি এ অথবা এ বি তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে ও এ ইকুয়াল টু কত পাই, ও এ 10 রয়েছে, তাহলে 10 এর স্কয়ার মাইনাস অফ এটা আমাদের 6 তার হোল স্কয়ার। তাহলে এখানে কত পাচ্ছি 100 মাইনাস 36, তাহলে ভিতরে পাচ্ছি 64, যার রুট করলে হয় 8। এবার প্লাস মাইনাস করলাম না কেন, বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এই কারণে আমরা প্লাস মাইনাস করলাম না। এবার ওপি পেয়ে গেছি, ওপি যে দূরত্ব এবং পি ও ড্যাশ এদের একই দূরত্ব। ওকে, দূরত্ব সমান, এরা পরস্পরকে সমান
দুটো ভাগে ভাগ করেছে। এবার দেখো, তাহলে অতএব ও ও ড্যাশ ইকুয়াল টু 2 ইন্টু 8, তাহলে 8 দুগুণে 16 সেমি। ক্লিয়ার হলো? এখানে এখন বলতে পারো যে আমরা কি এইটুকু লিখলে মার্কটা পাবো? অবশ্যই তুমি এইটুকু লিখলে পুরো মার্ক তোমাকে স্যার দেবেন, হয়তোবা 1 নম্বর কেটেও নেবেন। কারণটা বলে দিচ্ছি, দেখো এখানে আমাদের বেশ কতগুলো জিনিস সুন্দর করে লেখার দরকার পড়ে। এখানে প্রশ্নে দেখবে বেশ 2 বা 3টে পয়েন্ট দেয়া থাকে, তোমাকে ওই 2 বা 3টে পয়েন্টে একটু লিখে নিতে হবে। যে মনে করি দুটি বৃত্ত ও এবং ও ড্যাশ পরস্পর এ এবং বি তে স্পর্শ করেছে, ওকে, যা সাধারণ যা এ বি। এইটুকু লেখার পরে এই বাকিটুকু লিখতে হবে, ওকে। একটু একটু কষ্ট করতে হয় প্রত্যেকটা জায়গায়। বইয়ের উদাহরণগুলো দেখবে, সেখান থেকে বেশ ভালো আইডিয়া পাবে। আমার কথা শুনে তুমি যতটা ভালো আইডিয়া পাবে, এর থেকে তুমি বইয়ের উদাহরণগুলো দেখবে, সেখান থেকে বেশ ভালো খানিকটা আইডিয়া পাবে। এবার চলো, এটা কত নম্বর ছিল? 5 নম্বর ছিল সম্ভবত, হ্যাঁ। এবার 6 নম্বরে চলে যাব আমরা। 6 নম্বর প্রশ্নটা পড়ে নাও। এখানে দেখো কি বলছে, এখানে রয়েছে ত্রিভুজ এবিসি এর বি কোণ এবং সি কোণ এর অন্তঃদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়। তাহলে এ কোণ ইকুয়াল টু 80 ডিগ্রি হলে বি ও সি এর মান কত? ওকে, এবিসি এর বি কোণ সি কোণের অন্তঃদ্বিখণ্ডক, তাহলে একটা ত্রিভুজ আমি এঁকে নিই। এটা আমার রয়েছে এ বি সি এর বিকোণ এবং সিকোণ এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটি বিকোণ আর সিকোণ, এদেরকে যদি দুটো ভাগে ভাগ করি তাহলে এরা ও বিন্দুতে মিলিত হয়েছে, এটা আমাদের বললো। আর তারপরে বলছে যে কোণ এ কোণ ইকুয়াল টু 80 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা রয়েছে এর মান আমাদের 80 ডিগ্রি বলে দিয়েছে, ওকে। তাহলে আর কি চাইলো? বি ও সি কোণ, বি ও সি কোণ এর মান কত? বি ও সি কোণ আমাদের চেয়েছে বি ও সি কোণ ইকুয়াল টু কত, ওকে। এবার দেখো, প্রশ্নটা দেখা হয়ে গেছে ভালো করে। বেশ খানিকটা একটু জটিল রয়েছে, জটিলতা হালকা একটু দিয়ে দিয়েছে। এখানে দেখো এটা 80 ডিগ্রি, তাহলে বি কোণ আর সি কোণের পরিমাণ কত? বলতে পারি আর কোণ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু কত হয়? 180 ডিগ্রি, তাই তো? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণ বলে দিয়েছে, এই কোণ কত? 80 ডিগ্রি। তাহলে 80 ওই পাশে বিয়োগ করে দাও, তাহলে বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 মাইনাস 80 ইকুয়াল টু 100 ডিগ্রি। এটা আমরা পেলাম। এবার দেখো, বি কে অর্ধেক করা হয়েছে, এবার সি কে অর্ধেক করা হলো, তাহলে উভয় পক্ষে যদি আমি হাফ নিয়ে নিই, তাহলে বি এর বি কোণ সি কোণ ইকুয়াল টু 100 এর অর্ধেক কত হচ্ছে? 50 ডিগ্রি, তাই তো? তাহলে এটাকে আমি বলতে পারি যে হাফ অফ বি প্লাস হাফ অফ সি ইকুয়াল টু কত হলো? 50 ডিগ্রি, তাই তো? অর্থাৎ এখান থেকে একটা জিনিস খেয়াল করবে যে এই পুরো কোণের থেকে আমি এইটুকু নিলাম, আর এই পুরো কোণ অর্থাৎ সি কোণের থেকে আমি হাফ সি কোণ নিলাম। এদের দুটো সমষ্টি কত পেয়েছি? 50 ডিগ্রি। এদের দুটো সমষ্টি কত পেয়েছি? 50 ডিগ্রি, অর্থাৎ এইটুক আর এইটুকের মিলে 50 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা কত? এটাও তো একটা ত্রিভুজ, যে বি ও সি, এটাও একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180, অতএব কোণ বি ও সি কোণ ইকুয়াল টু 180 বিয়োগ
50 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 130 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বোঝা গেল পুরো বিষয়টা। প্রথম আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রে দেখিয়েছি, তারপর বি কোণ আর সি কোণের সমষ্টি বের করেছি, এবার এদেরকে হাফ করে দিলাম। এরপর এই কোণ বেরোনোর পরে এবার তিন কোণের সমষ্টি থেকে এই দুটো কোণ বাদ দিয়ে দিলেই ওই কোণটা বেরিয়ে গেল। আমাদের যেটা নির্ণয় করতে বলেছে ঠিক সেই কোণটা আমরা বের করে নিয়েছি। এবার আমাদের যেগুলো লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি একটু। এখানে যে পার্টটা রয়েছে আমার, ত্রিভুজ এবিসি এর বি এবং সি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়। এবার এ কোণ ইকুয়াল টু 80 ডিগ্রি, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এ কোণ ইকুয়াল টু 80 ডিগ্রি, তারপর এখান থেকে যতটুকু আছে সেটা লিখে দিলে হয়ে গেল। অর্থাৎ প্রশ্ন থেকে তোমাকে লিখতে হবে, কিছু লিখতে হবে। এখানে এই জ্যামিতিক যে পার্টগুলো থাকে সেগুলো, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, এগুলোর ক্ষেত্রে তো তুমি বুঝেই নিয়েছো এতদিনে। আর জ্যামিতির ক্ষেত্রে একটু একটু প্রশ্ন থেকে ট্যাকেল করে লিখে নিতে হবে। প্রথম হয়তো একটুখানি প্রশ্নের প্রথম অর্ধেক লিখতে হলো, হয়তো বা এরকম হতে পারে যে শেষে কি হবে এর আগে যতটা আছে তার আগেরটুকু লিখতে হতে পারে। এবার দেখো পরের প্রশ্ন, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে ডি বি এ কোণ ইকুয়াল টু 50 ডিগ্রি, এ ডি বি কোণ ইকুয়াল টু 33 ডিগ্রি হলে এবার বি সি ডি এর মান কত? এবার চলো দেখি। মোটামুটি প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে আমাদেরকে। ওকে, এটা আমাদের একটা বৃত্ত। ডিম করে ফেলেছি পুরো, ডিম খেতে খেতে ডিম করে ফেলেছি সব। ওকে, এবার এর ধরলাম মোটামুটি এই এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এর যেটা আমাদের বললো সেটা হলো এই যে ডি বি এ কোণ, অর্থাৎ ডি বি এ কোণ, অর্থাৎ তাহলে এই কর্ণটাকে আমাদের যোগ করতে হয়েছে। তাহলে এই কোণের মান দেওয়া আছে কত? 55, তাই তো? এই পুরুষ না, কই আছিস? খুঁজেই পাচ্ছি না। 50 ডিগ্রি আছে। তারপর আরেকটা কোণের মান, ওকে, এটা 50 ডিগ্রি। আরেকটা এ ডি বি কোণ, অর্থাৎ এ ডি বি কোণ, এই কোণের মান দেওয়া আছে 33 ডিগ্রি। ওকে, তাহলে বি সি ডি কোণ, এই কোণের মান আমাদের বের করতে বলেছে। ওকে, এবার দেখো বিষয়টা একটু খেয়াল করো। আগেও আমি বলেছি এর আগের যে অঙ্কটা ছিল সেই ক্ষেত্রে আমাদের কি ছিল, এটা আমাদের কত নম্বর? 7 নম্বর। এর আগে যে অঙ্কটা ছিল সেটা কি ছিল, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ধরে করেছি। তাহলে প্রথমে আমরা যেটা লিখে নেব মোটামুটি 33 ডিগ্রি পর্যন্ত লিখে নেব। তারপর থেকে যেটা লিখবে এবার কোণ বি এ ডি কোণ প্লাস কোণ এ বি ডি কোণ প্লাস কোণ এ ডি বি কোণ, অর্থাৎ এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, অর্থাৎ এ বি ডি কোণ প্লাস এ বি ডি কোণ প্লাস এ ডি বি কোণ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? এই কোণের মান আমরা যদি বের করি, বি এ ডি কোণ প্লাস এইটুকুর মান কত আছে? 50 ডিগ্রি। এইটুকুর মান কত আছে? 33 ডিগ্রি। ওকে, ইকুয়াল টু 180। এবার 180 থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে বি এ ডি কোণ ইকুয়াল টু 180 মাইনাস যোগ করলে হয় কত? 83। তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত? 97 ডিগ্রি। ওকে, এবার দেখো এই কোণের মান পেয়ে গেছি, তাই তো? এবার আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি সম্পূরক কোণ, তাই তো? এটা জানি কি, বৃত্তস্থ কোণ অর্থাৎ এরকম একটা বৃত্ত, তার
এই যে একটা চতুর্ভুজ, অর্থাৎ এই কোণ আর এই কোণের এদের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, ঠিক একইভাবে এই কোণ আর এই কোণ এদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এই যে বি এ ডি কোণ আর বি সি ডি কোণ এদের সমষ্টি কত? 180 ডিগ্রি। অতএব বি সি ডি কোণ ইকুয়াল টু 180 থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিই 97 ডিগ্রি, তাহলে পাচ্ছি কত? 83 ডিগ্রি, যেটাকে না আমাদের নিম্ন কোণের মান, অর্থাৎ বিসিডি কোণ এর মান। ওকে, এখানে সাইডে কি লিখবে? বৃত্তস্থ চতুর্ভুজের, আবার বলছি সাইডে যেটা লিখবে নোটটা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। ওকে, চলো এবারে অঙ্কটা তুলে নেবে, পরে অঙ্কটা যাব 8 নম্বরে। পরের যে অঙ্কটা দেখি কি বলেছে। এখানে বললো R% সরল সুদের হারে x টাকায় 2 বছরের সুদ হয় 80 টাকা। তাহলে R% সরল সুদ হারে 2x টাকায় 3 বছরের সুদ কত হবে? এটা যদি আমরা মোটামুটি ঐকিক নিয়মে করি তাহলে এটা হবে ত্রৈমাত্রিক যে নিয়মটা আছে সেটাও হবে, আমরা ঐকিক নিয়মের চেষ্টা করব। ওকে, যেহেতু আমাদের সুদের হার পরিবর্তন হয়নি, সুতরাং সুদের হার এখানে রেখে দিই, এটা নিয়ে কোনো কাজ করব না। আর এখানে x টাকা 2 বছরের সুদ 80 টাকা। ওকে, এবার লিখে দাও x টাকার 2 বছরের সুদ ইকুয়াল টু 80 টাকা। ওকে, তাহলে এখানে 1 টাকার সুদ কত হবে? x টাকায় যে সুদ হয়েছে 1 টাকা নিশ্চয়ই তার থেকে কম হবে, তাহলে এখানে x গিয়ে ভাগ হলো। 2 বছরে যে সুদ হয়েছে যদি 1 বছর করি তাহলে এটা নিশ্চয়ই কম হবে, তাহলে 2 নিচে গিয়ে গুণ হলো। ওকে, এবার আমাদের কি বলছে? বলছে যে 2x টাকায়, অর্থাৎ R% সুদ 2x টাকায় 3 বছরের সুদ বের করতে বলেছে। তাহলে এখানে 2x 1 এর পরিবর্তে বেড়ে গেল, তাহলে 3 বছরের সুদ, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 80 গুণিত, এখানে দেখো 1 এর 1 যেখানে ছিল তার থেকে বেড়েছে, সুতরাং এটা উপরে গিয়ে গুণ হচ্ছে। এখানে বেড়েছে, সুতরাং উপরে গিয়ে গুণ হচ্ছে। আর নিচে যেগুলো ছিল সেভাবে রেখে দাও। এবার চলো একটু ছোট্ট করে একটু গুণ দেখিয়ে দিই। 2 কেটে দাও, তাহলে 24 240 টাকা। ওকে, তুমি অন্য পদ্ধতি অ্যাপ্লাই করেও করতে পারো, তোমার যেটা ভালো লাগে। ওকে, আমাদের অঙ্ক নিয়ে কথা। চলো পরের অঙ্কতে যাচ্ছি, 9 নম্বর। কি বলছে এখানে? ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি 3টি বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এখানে 3টি বিন্দু আছে, এ বি সি 3টি বিন্দু এমন ভাবে অবস্থিত যে এ ও সি বি একটা সামান্তরিক। তাহলে এ ও সি এর মান কত সেটা আমাদের বের করতে হবে। এই যে অঙ্কটা রয়েছে আমরা 2 ভাবে করতে পারি এর উত্তরটা বের করার জন্য। চলো দেখা যাক। এখানে কি বলছে? এর কেন্দ্রের একটা সামান্তরিক, সামান্তরিকটা দেখতে প্রায় এরকম হবে। তাহলে এ বি সি ও, আমাদের নামকরণটা কেমন বলছে? ও কেন্দ্রবৃত্তের উপর এ বি সি বিন্দু গুলো এমন ভাবে আছে যে এ ও সি বি একটা সামান্তরিক, অর্থাৎ এ ও সি বি একটা সামান্তরিক একদম। এবার আমাদের কি কোণের মান নির্ণয় করতে বলেছে? এ ও সি কোণের মান নির্ণয় করতে বলেছে, এ ও সি কোণ অর্থাৎ এই কোণের মানটা নির্ণয় করতে বলেছে।
এটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। দেখো ধরি, প্রথমে আমি ধরে নিচ্ছি, ক্লিয়ার, ধরি AOC কোণ ইকুয়াল টু x ডিগ্রি। ওকে, তাহলে এটা কি হয় x, তাহলে এই পুরো কোণের মান কত আমাদের, পুরো কোণ কত, কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ AOC কোণ, AOC কোণ প্রবৃদ্ধ অর্থাৎ কি এই বড়টা, তাই তো। তাহলে এটা কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস অফ x ডিগ্রি। ক্লিয়ার, প্রবৃদ্ধ কোণের মান আমরা পেয়ে গেছি। এবার আরেকটু কি জানি যে এটা কি কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। ওকে, আবার দেখো সামান্তরিকের ক্ষেত্রে এদের বিপরীত কোণগুলো সমান হয়, তাই তো, বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। সুতরাং আমি বলতে পারি এ বি সি কোণ, অতএব এ বি সি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি হবে x ডিগ্রি, তাই তো। তাহলে এখানে দেখো এটা আমাদের কি কোণ হলো, এই চাপের উপর AC, এই চাপের উপর। ওকে, এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ, কি কোণ, সরি এটা বৃত্তস্থ কোণ। আর AOC, এই যে কোণটা প্রবৃদ্ধ AOC, এটা আমাদের কি কোণ, বৃত্তস্থ কোণ। সুতরাং আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ভুল বললাম কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি শর্তে 2x ইকুয়াল টু, অর্থাৎ এটা আমাদের বৃত্তস্থ কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। এবার এই x যদি এই পাশে চলে আসে তাহলে কত হচ্ছে 3x ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার x ইকুয়াল টু বাই x ডিগ্রি ইকুয়াল টু এখানে 60 ডিগ্রি পাচ্ছি, তাই তো। সরি 120 ডিগ্রি, ক্লিয়ার হলো। তাহলে অতএব নিম্নেও AOC এর মান, ওকে, 120 ডিগ্রি। আমাদের কিন্তু প্রবৃদ্ধ বলেনি, এটা বলেছে ছোট যেটা। এই একটা পদ্ধতি রয়েছে, আরেকটা পদ্ধতি তোমাদেরকে এখন দেখাবো। দেখো এটা যেহেতু একটা সামান্তরিক, সামান্তরিকের এই বাহু আর এই বাহু কি হয়, বিপরীত বাহু, এরা সমান। আবার এই বাহু এর বিপরীত বাহু এই বাহু, এরাও সমান। আবার যদি একটু খেয়াল করি OA আর OC এরা কিন্তু কি, এরা হলো আমাদের এই চিত্রের ক্ষেত্রে বা এই সামান্তরিকের ক্ষেত্রে বা বলতে পারি এই বৃত্তের ক্ষেত্রে এরা আমাদের ব্যাসার্ধ, তাই তো। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা বাহু প্রত্যেকের সঙ্গে সমান। এটা তো ঠিক, প্রত্যেকটা বাহু যদি প্রত্যেকের সঙ্গে সমান হয় তাহলে এটাকে আমরা একটা নাম বলি, সেটা হলো রম্বস। তাহলে এখানে দেখো এবার এইটাকে একটু যোগ করে দিই, BO যোগ করলাম। তাহলে OB এটা আমাদের কি, এটা একটা ব্যাসার্ধ। আবার দেখিয়েছি এই বাহু আর এই বাহু সমান, আবার এটা আর এটা আমাদের ব্যাসার্ধ সমান। সুতরাং এই তিন বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ সমান হয়, অর্থাৎ এরা প্রত্যেকে কত 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এইভাবে বলতে পারি। আবার AOB এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কত হবে 60 ডিগ্রি, যেহেতু এরাও সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে 60 ডিগ্রি। তাহলে এই যে পুরো কোণের মান চেয়েছে কত হবে 60 প্লাস 60 ইকুয়াল টু 120 ডিগ্রি। ক্লিয়ার, এভাবেও করতে পারো তোমরা। এবার চলো পরের অঙ্কতে যাই, 10 নম্বর। আর তিনটে আছে, চুপচাপ করে দেখে নাও। চলো, অবস্থা খারাপ হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। এখানে দেখো একটা আয়ত ঘনকের তল সংখ্যা x, ওকে, তল আয়ত
আয়তঘনকের তল কয়টা হয়? 6খানা তল। তাহলে x এর মান কত? 6। তারপরে কি আছে? ধার সংখ্যা y ইকুয়াল টু ধার কয়টা হয়? 12টা ধার। শীর্ষবিন্দু z ইকুয়াল টু কত হয়? শীর্ষবিন্দু হয় আমার এখানে 4 4 8। হ্যাঁ, তারপর কর্ণ p, এটা হয় আমাদের কয়টা? 4টা। আর আমাদের যে শর্তটা বলেছে x মাইনাস y প্লাস z প্লাস p। ওকে, এবার এই 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4 করো। এবার যোগ বিয়োগ যদি দেখাতে হয় তাহলে তো সমস্যা। এবার দেখো এখান থেকে এই x y z এগুলো কি করে পাই? ঠিক আছে, আমি একটা এঁকে দেখাই। আয়তঘন করছি। ওকে, এটা পেকে গেছে। এটা একটা আমাদের আয়তঘন। ওকে, এবার এখানে যদি আমরা একটু তাকাই, এখানে তল সংখ্যা কয়টা আছে? এর থেকে মোটামুটি আমি যদি একটা বই নিই তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য, এটা একটা ধরে নাও বই। ওকে, এর তল সংখ্যা কয়টা আছে? আরো মোটা বই হবে, একটু 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 অপেক্ষা করো, আমি একটা মোটা বই নিয়ে আসছি। এই দেখো, এটা ধরে নিলাম একটা আয়তঘন। এর তল সংখ্যা কয়টা? এই একটা, উপরে নিচে একটা, এই হলো দুটো, এই পাশে একটা, এই পাশে একটা, 4খানা, এই পাশে একটা, এই পাশে একটা, এই হলো আমাদের 6টা। তাহলে তল সংখ্যা 6টা হয়েছে। এবার ধার কাকে বলে? এই যে দেখো, এইগুলোকে ধার বলে। এই যে একটা বাহু, অর্থাৎ এই যে একটা ধার, দুটো ধার, 3টে ধার, 4টে ধার। একইভাবে নিচের দিকেও একটা, দুটো, 3টে, এইভাবে একটা আছে 4খানা। 4 আর 4 গেল 8টা। এবার এই কর্নারের গুলো, এগুলো এক একটা ধার। তাহলে মোট আমরা পেলাম 12টা ধার। তারপরে জেড অর্থাৎ শীর্ষবিন্দু। এখানে শীর্ষবিন্দুগুলো এখান থেকে একটু ভালো বুঝবে। দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, একটা, একটা। তাহলে শীর্ষবিন্দু পেয়েছি। এবার কর্ণগুলো কি? এই যে শীর্ষবিন্দু সর্বোচ্চ, এবার এর সঙ্গে এটা যোগ করো, এর সঙ্গে এটা যোগ করো, এভাবে। অর্থাৎ তুমি যে ঘরের মধ্যে রয়েছো সেই কর্নারগুলো, এই কর্নারের সঙ্গে আমি এই কর্নারটা যোগ করলাম, এরপর এই কর্নারের সঙ্গে আমি এই পাশের কর্নারটা যোগ করলাম, এভাবে এই পাশের কর্নারের সঙ্গে আমি এই পাশের কর্নারটা যোগ করলাম, এই পাশের কর্নারের সঙ্গে আমি এই উপরের কর্নারটা যোগ করলাম। এইভাবে 4খানা কর্নার পাবো সর্বোচ্চ। তাহলে এখানে যোগ করে দেখো কত হচ্ছে। চলো এবারে পরেরটা দেখছি। পরের যে প্রশ্নটা আছে, একটা ঘনকের ভিতরে দীর্ঘতম, এই যে দীর্ঘতম বাহু সেটা হলো 6√3 সেমি হলে এবার ঘনকের আয়তন কত সেটা আমাদের বের করতে বলেছে। এখানে কত? আমরা কি জানি? বাহু ইকুয়াল টু কর্ণ বাই √3। তাহলে কর্ণ কত? 6√3 বাই √3 ইকুয়াল টু পাও পেয়েছি 6। এবার বাহু যদি কিউব করি, বাহু তার হোল কিউব ইকুয়াল টু 6 এর কিউব ইকুয়াল টু 216। তাহলে এটা আমরা কত পাচ্ছি? আয়তন। আয়তন ইকুয়াল টু, ওকে, আয়তন ইকুয়াল টু বাহুর কিউব করা হয়, তাই তো ঘনকের ক্ষেত্রে। তাহলে চলো পরেরটা দেখছি। ওকে, একদম সহজভাবে বুঝিয়ে দিলাম। এটাকে শুধু একটু সাজিয়ে লিখতে হবে, আর কিচ্ছু না। এবার দেখো পরের প্রশ্নটা একদম। দেখো কি বলছে, একটা চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেয়া আছে
এবং আয়তন দেওয়া আছে। এত ঘনমিটার হলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে বলেছে। চলো, বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি যে পাই, এখান থেকে এখানে দেখা যাবে না, আর বক্রতলের ক্ষেত্রফল, তাই তো, চোঙাকৃতির। এখানে দেখো চোঙাকৃতির ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর, তাই তো, 2 পাই আর তার সঙ্গে এইচ আমরা গুণ করি, তাহলে আমরা পাই বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা কত আছে, 264, 2 6 4। ওকে, আরেকটা যেটা আমাদের বলেছে সেটা হলো আয়তন, সেটা হলো চোঙাকৃতির ক্ষেত্রে আয়তন বলেছে। আর তার সূত্র কি জানি আমরা, পাই আর স্কয়ার এইচ। এবার এই দুটোর মধ্যে আমরা একটা রিলেশন বের করব। ওকে, 9 to 4, 9 to 4। ওকে, এখানে দেখো পাই আর এইচ, আর এখানে একটা এক্সট্রা আর, অর্থাৎ আরে আরে স্কয়ার, আর স্কয়ার আর এখানে এইচ, তাহলে পাই আর এইচ, আর এখানে পাই আর এইচ রয়েছে, তাহলে এখানে পাই আর এইচ রাখবো আর 2 ওই পাশে গিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে 132। তাহলে এর মান কত পাচ্ছি, 132 ইন্টু আর ইকুয়াল টু 9 to 4 ইকুয়াল টু 9 to 4, তাহলে আর ইকুয়াল টু 9 to 4 বাই 132, সম্ভবত এটা 7 আসবে। ওকে, আশা করি পুরো ক্লিয়ার হয়েছে বিষয়টা। হ্যাঁ, এখানে হয়তো বা পুরো বিষয়টা ক্লিয়ার হয়নি, এখানে আমি জিনিসগুলো লিখে দিই যে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু এর ক্ষেত্রে, অথবা লিখতে পারো প্রথম শর্তে, প্রথম শর্তে আর এটা দ্বিতীয় শর্তে। তার আগে একটু লিখে নিতে হবে যে ধরি এই স্তম্ভের এখানে কি বলেছে, চোঙ, হ্যাঁ, চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, এগুলো ধরে তারপরে এইটুকু লিখতে হবে। ওকে, আশা করি এই পর্যন্ত পুরো ক্লিয়ার হয়েছে। আর আমার সঙ্গে পুরো ভিডিওতে ছিলে, আর যদি থেকে থাকো তাহলে লিখে দাও আই হ্যাভ ডান, অর্থাৎ এই অঙ্কগুলো তুমি পুরো করেছো এবং বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহলে চলো, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তার আগে অবশ্যই যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো সেই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধু বান্ধবী যারা রয়েছে সবাইকে শেয়ার করে দাও, তাদেরও পড়ার সুযোগ করে দাও। চলো, আবার দেখা হবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।